প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায়ের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা নিয়ে। তো আজকে পর্বে আমরা আলোচনা করব আমাদের জাবেদা সংক্রান্ত কিছু ধারণা। একদম প্রাথমিক যে ধারণা আছে সেই অংশ থেকেই আমাদের এই প্রথম পর্বটি শুরু হচ্ছে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আজকের পর্বটা। তো প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? আমরা সকলেই জানি জাবেদাই হচ্ছে আমাদের মূল বই বা একদম প্রাথমিক ধাপ। এই ধাপটা থেকে আমাদের হিসাব বিজ্ঞানের সকল কিছুর শুরু হয়। তো এখন প্রশ্ন হচ্ছে এই জাবেদাকে আমরা কেন প্রাথমিক বই বলে থাকি, সেই উত্তরটাই আমরা দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে উত্তরটা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তার তারিখের ক্রমানুসারে বিবরণ সহ লেখা হয়। লেনদেনের এই বিবরণ ডেবিট ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করে প্রাথমিকভাবে জাবেদাতে লেখা হয়। তাহলে জাবেদার মূল কাজটাই হচ্ছে একটা হিসাব কেন ডেবিট হচ্ছে বা কেন ক্রেডিট হচ্ছে এবং এই ডেবিট ক্রেডিটটাকেই প্রাথমিকভাবে উল্লেখ করা। তো এই উল্লেখটাই যেহেতু প্রাথমিক বা একদম শুরুতে করা হচ্ছে, এজন্যই কিন্তু এটাকে জাবেদা বলা হয় বা জাবেদাকে আমরা প্রাথমিক বই বলে থাকি। পরবর্তীতে তা পাকা বই খতিয়ানে স্থানান্তর করা হয়। আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানের পাকা বই বলা হয় খতিয়ানকে, কারণ খতিয়ান হচ্ছে মূল বই। এই বই থেকেই অন্যান্য সকল হিসাবের বা সকল বিবরণীর শুরু হয়। এই জন্য খতিয়ানকে বলা হয় প্রাথমিক বই, খতিয়ানকে বলা হয় পাকা বই এবং জাবেদাকে বলা হয় প্রাথমিক বই। লেনদেন সংগঠিত হওয়ার পর প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ হয় বলে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। যেহেতু জাবেদা থেকেই আমাদের সকল হিসাবের শুরু হয় এবং জাবেদাতেই একদম শুরুতেই লিপিবদ্ধ করা হয় সকল হিসাবকে, এজন্যই জাবেদাকে বলা হয় প্রাথমিক বই। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নং প্রশ্ন। বলা হচ্ছে জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ কি? জাবেদাকে যেমন প্রাথমিক বই বলা হয় তেমনিভাবে জাবেদাকে সহকারী বইও কিন্তু বলা হয়। এখন এই সহকারী বই বলার পিছনের কারণটা কি সেটা আমরা একটু দেখে নেব। জাবেদাকে হিসাবের সহকারী বই বলা হয় কারণ জাবেদা খতিয়ানের সহকারী বই। জাবেদাকে বলা হয় খতিয়ানের সহকারী বই কারণ তুমি যখন খতিয়ানের মধ্যে সকল হিসাব সকল টাকার অঙ্ক উল্লেখ করবে তখন তোমার একটা ডেবিট এবং ক্রেডিট টাকার অঙ্কের পরিমাণটা দরকার পড়বে। প্রত্যেকটা হিসাবেরই আমরা জানি ডেবিট এবং ক্রেডিট আছে। তো এই ডেবিট ক্রেডিটটাই প্রাথমিকভাবে আমরা জাবেদার মধ্যে উল্লেখ করে থাকি। তো সেই জাবেদা দেখেই কিন্তু পরবর্তীতে আমাদের খতিয়ানটা প্রস্তুত করা হয়। এই জন্য যেহেতু জাবেদার সাহায্যর মাধ্যমে আমরা খতিয়ানটা প্রস্তুত করছি, সেজন্যই কিন্তু আমরা জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলে থাকি। এছাড়া কিন্তু জাবেদার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু এটা খতিয়ানকে সাহায্য করছে বা খতিয়ান প্রস্তুতের সময় এটা সাহায্য করছে, সেজন্যই কিন্তু এটা সাহায্যকারী অথবা সহকারী একটা বই বলা হয়। ব্যবসায়িক লেনদেন সমূহ সরাসরি পাকা বই খতিয়ানে না লিখে প্রাথমিক অবস্থায় ডেবিট ও ক্রেডিট চিহ্নিত করে জাবেদা বইতে লেখা হয় এবং পরে সেগুলোকে শ্রেণী বিন্যাস করে খতিয়ানে স্থানান্তরিত করা হয়। প্রথমে আমরা জাবেদার মধ্যে যে ডেবিট ক্রেডিটগুলো লিখে থাকি, পরবর্তীতে খতিয়ানের মধ্যে সেই ডেবিট আর ক্রেডিটটাকে শ্রেণী বিন্যাস করি, অর্থাৎ আলাদা আলাদা করে ভাগ করে ফেলি। যেমন নগদান হিসাবের জন্য একটা শ্রেণী, ক্রয় হিসাবের জন্য একটা শ্রেণী, এরকম আলাদা আলাদা ভাগ করে ফেলা হয়। যেহেতু জাবেদা বই থেকে খতিয়ান প্রস্তুত করা হয়, তাই জাবেদাকে হিসাবের সহকারী বই বলা হয়। এটাই হচ্ছে আমার মূল কথা। যেহেতু খতিয়ান প্রস্তুতের সময় আমার জাবেদা বই দেখেই খতিয়ানটা প্রস্তুত করতে হয়, সেজন্যই জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, 3 নং প্রশ্ন। বলা হচ্ছে জাবেদা বলতে কি বোঝায়? এই যে আমরা এতক্ষণ ধরে জাবেদা সম্পর্কে পড়ছি, জাবেদা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝে থাকি, জাবেদা জিনিসটা কি সেটাই আমরা একটু দেখে নেব। কারবারি লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর
তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বা জার্নাল বলা হয়। একটু খেয়াল করি আমরা, আমাদের প্রত্যেকটা লেনদেনই কিন্তু এক একটা তারিখে ঘটে থাকে। যেমন আজকে একটা হতে পারে, গত পরশু একটা ঘটে গেছে হয়তোবা, অথবা কালকে একটা ঘটবে। এই যে তারিখের একটা সিকোয়েন্স থাকে, একটা ক্রম থাকে, এই ক্রম অনুসারে যখন আমরা আমাদের ডেবিট এবং ক্রেডিট পক্ষগুলো উল্লেখ করি বা লিপিবদ্ধ করি, সেই কাজটাই হচ্ছে জাবেদা। তাহলে দেখো এখানে অবশ্যই যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তারিখের ক্রমানুসারে। আমরা যখন জাবেদা প্রস্তুত করব অবশ্যই সেখানে একটা তারিখ আমাদের মেনটেন করতে হয়। তোমরা যখন জাবেদার ছক করবে দেখে থাকবে যে একদম তারিখ অনুসারে 1 2 3 4 আমরা কিন্তু সিরিয়ালি সবগুলো লিখে থাকি। সিরিয়ালটা কিন্তু ব্রেক করা যায় না বা একটার পরে আরেকটা লেখা যায় না, এটাই হচ্ছে নিয়ম। এবং এখানে এটাই বলছে যে তারিখের ক্রমানুসারে যখন আমরা আমাদের ডেবিট এবং ক্রেডিট পক্ষটাকে বিশ্লেষণ করে সেই ডেবিট এবং ক্রেডিটের পেছনের কারণটা কি সেটা যখন ছোট্ট একটা ব্যাখ্যা আকারে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করি, সেটার নামই হচ্ছে জাবেদা। জাবেদা হিসাবের প্রাথমিক বই দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান, সোপান বলতে বোঝানো হয় সিঁড়ি, অর্থাৎ প্রথম ধাপ। দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপটাই হচ্ছে জাবেদা। এই বইতেই লেনদেন সমূহ সর্বপ্রথম ডেবিট এবং ক্রেডিট দেখিয়ে তারিখ অনুযায়ী সাজিয়ে লেখা হয়। দেখো আবারও কিন্তু সেই কথাটাই চলে এসেছে, তারিখ অনুযায়ী। তাহলে অবশ্যই আমাদের একটা তারিখ বা একটা ক্রম মেনটেন করতে হবে, যেই মেনটেন অনুসারে আমরা খুঁজে পেতে পারি। একটা তারিখ দেখলে আমরা সাথে সাথে সেই তারিখে কি কি লেনদেন হয়েছে, কি কি ঘটনা ঘটেছে সেটা খুঁজে ফেলতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জাবেদা। এরপর আমরা চলে যাচ্ছি 4 নং প্রশ্নে। বলা হচ্ছে জাবেদার 2টি কাজ লেখো। 2টা কাজ লিখতে হবে। জাবেদা যে যে কাজগুলো করে তার মধ্যে 2টা কাজ আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে জাবেদার প্রথম কাজটা কি? প্রতিটি ব্যবসায়িক লেনদেনের সাপেক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে জাবেদা নামক প্রাথমিক বইয়ে এদের জন্য দাখিলা প্রদান করা হয়। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে কোনো একটা লেনদেন যখনই ঘটবে সেই লেনদেনের সাপেক্ষে আমরা যখন একটা প্রমাণপত্র অথবা একটা দলিল পাই, যেমন আমরা যদি বলে থাকি যে নগদে কোনো কিছু ক্রয় করলাম, নগদে কোনো কিছু ক্রয় অথবা বিক্রয়ের জন্য আমাদের প্রামাণ্য দলিল হচ্ছে ক্যাশ মেমো। তাহলে এই যে এটাই হচ্ছে উৎস দলিল। এই উৎস দলিলের সাথে সাথে বা উৎস দলিল পাওয়ার পরে প্রমাণ হিসেবে যখন আমরা সেই লেনদেনগুলোকে একটা প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করব বা দাখিলাগুলো দেখাবো, সেটাই হচ্ছে জাবেদা। তাহলে জাবেদার প্রথম কাজ হচ্ছে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে সেটাকে লিপিবদ্ধ করে ফেলা, প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করে ফেলা। এবং 2 নাম্বার কাজ হচ্ছে জাবেদা ভুক্তিকালে প্রধান কাজ হলো প্রতিটি লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা, যাতে উক্ত হিসাব খাতগুলো খতিয়ানে স্থানান্তর করা সহজ হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা লেনদেন ঘটার সাথে সাথে যখন আমরা সেটার একটা উৎস খুঁজে পাবো, উৎস দলিল খুঁজে পাবো, সেই দলিলটা অনুযায়ী সাথে সাথে সেই লেনদেনটা লিপিবদ্ধ করে ফেলা। এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে লেনদেনটা আমরা লিপিবদ্ধ করে ফেললাম সেই লেনদেনের ডেবিট এবং ক্রেডিটটাকে আলাদা আলাদাভাবে দেখানো, অর্থাৎ মোট কথা হচ্ছে ডেবিট এবং ক্রেডিটটাকে বিশ্লেষণ করে দেখানো। এই হচ্ছে জাবেদার 2টা কাজ, 2টা প্রধান কাজ আমরা বলতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি 5 নং প্রশ্নে। জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয় কেন? জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয় কেন? আমরা কিন্তু এই প্রশ্নটা অলরেডি একবার পড়ে ফেলেছি। সেখানে বলা হয়েছিল এটাকে কেন সহকারী বই বলা হয়, এবং এখানে উল্লেখ করেই বলা হয়েছে যে এটাকে কেন খতিয়ানের সহায়ক বই বলা হয়। এই হচ্ছে 2টা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। 2টা প্রশ্ন কিন্তু একদমই সেম এবং একদমই সিমিলার।
আচ্ছা, তাহলে এটার উত্তরটা একটু দেখি। জাবেদা থেকে লেনদেন সমূহ স্থানান্তরিত করা হয় বিধায় খতিয়ান তৈরি সহজ এবং নির্ভুল হয়। আমরা যদি কোনো জাবেদা না করেই একটা লেনদেনের খতিয়ান করতে যাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি আগে জাবেদাগুলো করে ফেলি এবং পরবর্তীতে সেই জাবেদাগুলো দেখে যদি আমরা খতিয়ানটা প্রস্তুত করি তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে, খতিয়ান করাটা খুবই সহজ হয়ে যাবে। এজন্য জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয়। যেহেতু আমরা জাবেদা দেখেই খতিয়ানটা প্রস্তুত করছি তাই জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয়। জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। দেখো, জাবেদা তুমি চাইলে করতে পারো, নাও করতে পারো, কিন্তু করাটাই কিন্তু খুবই ভালো এবং করে নিলে আমার খতিয়ানটা, যেটা আমার মূল বিষয়, সেই বিষয়টা আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, এটাকে সম্পূর্ণ ঐচ্ছিক ধাপ বলা যাবে না, তবে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান যেহেতু এটাকে পালন করে বা এটা আগে করে নেয়, এজন্য কিন্তু এটা ঐচ্ছিক ধাপ না, এটা আমাদের মূল একটা ধাপের মধ্যেই পড়ে যায়। হিসাবের মূল ধাপ বা হিসাবের আমরা যে চক্র পড়েছি সেই চক্রের মূল একটা চক্রের মধ্যকার একটা বিষয় হয়ে যায়। আচ্ছা, কিন্তু খতিয়ান তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। আবার লেনদেন সংগঠিত হওয়ার পর সরাসরি খতিয়ানে লিপিবদ্ধ করতে গেলে ভুল হতে পারে, আবার বাদ পড়তেও পারে। তাই জাবেদার সহায়তায় খতিয়ান প্রস্তুত করা হয়। এ কারণে জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয়। দেখো, তুমি যদি সরাসরি খতিয়ান প্রস্তুত করতে যাও, অনেক সময় দেখা যেতে পারে যে কোনো একটা লেনদেন বাদ পড়ে গেছে বা কোনো একটা লেনদেনের হিসাবে গরমিল হয়ে গেছে, ডেবিটের জায়গায় ক্রেডিট করে ফেলেছো, এরকম কিছু ভুল হতে পারে। কিন্তু তুমি যদি আগে জাবেদা প্রস্তুত করে নাও তাহলে এই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। ভুল যে একদমই হবে না তা না, তবে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 6 নং প্রশ্নে। লেনদেন লিপিবদ্ধকরণে জাবেদা গুরুত্বপূর্ণ কেন? লেনদেন লিপিবদ্ধকরণে জাবেদা গুরুত্বপূর্ণ কেন? জাবেদায় প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়, ফলে লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা যায়। দেখো, একটা লেনদেন যখন আমরা লিপিবদ্ধ মানে অন্তর্ভুক্ত করা বা লেখা, ঠিক আছে, বইয়ের মধ্যে লেখা, এটাকে লিপিবদ্ধকরণ বলা হয়। তাহলে লেনদেন লিপিবদ্ধ করার সময় কেন জাবেদা করে নিতে হয় সেটা এখানে বলা হচ্ছে। প্রত্যেকটা লেনদেনই আমরা সাধারণত লিপিবদ্ধ করি, কোনো না কোনো জায়গায় লিপিবদ্ধ করি। তাহলে মোট লেনদেনের সংখ্যা এবং পরিমাণ আমরা জানতে পারি যখন আমরা সবকিছু এটার মধ্যে লিপিবদ্ধ করে ফেলি। জাবেদায় ব্যাখ্যা থাকার ফলে লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়। যেহেতু জাবেদার মধ্যে আমরা সবসময় ব্যাখ্যাটাকে উল্লেখ করি, প্রত্যেকটা লেনদেনের পেছনের যে ব্যাখ্যাটা থাকে বা ওই লেনদেনটা কেন ঘটলো সেটার একটা ব্যাখ্যা আমরা উল্লেখ করি। তো এই ব্যাখ্যা দেওয়ার ফলেই কিন্তু আমরা বুঝতে পারি যে সেই লেনদেনটা কেন সংঘটিত হলো। তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ হওয়ায় ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে। তাহলে দেখো, তারিখের একটা ক্রমানুসারে সেটাকে সাজানো থাকে, আমরা এর আগের প্রশ্নে পড়েছি। তাহলে যেহেতু তারিখ অনুযায়ী এটা লিপিবদ্ধ করা হয়, তো এখানে ভবিষ্যৎ সূত্র অর্থাৎ ভবিষ্যতে কোন কোন লেনদেন ঘটতে পারে অথবা এখন কোন কোন লেনদেন ঘটলো এই সম্পর্কেও কিন্তু আমরা ধারণা পেতে পারি। জাবেদায় দাখিলার ফলে হিসাবে ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। যেহেতু আমরা জাবেদা আগেই উল্লেখ করে ফেলি, পরবর্তীতে খতিয়ান করার সময় কোনো একটা লেনদেন বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাই লেনদেন লিপিবদ্ধকরণে জাবেদা গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, 7 নং প্রশ্নে। 7 নং প্রশ্নে বলা হচ্ছে, জাবেদা কিভাবে ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। জাবেদা কিভাবে ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে। তো এখানে বলছে, যে বইতে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা বলে থাকি জাবেদা। জাবেদা লেনদেনের প্রমাণ বা দলিল হিসেবে কাজ করে। জাবেদাটা লেনদেনের, যে কোনো একটা লেনদেনের
প্রমাণ হিসেবে কাজ করে। তাহলে এই লেনদেনসমূহ তারিখের ক্রমানুসারে থাকায় সহজেই ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তা ব্যবহার করা যায়। ধরো তোমার আজকে কোনো একটা ঘটনা ঘটলো বা কোনো একটা লেনদেন হলো, এখন ভবিষ্যতে 1 মাস পরে তোমার মনে হলো যে ওই তারিখে কি ঘটনা ঘটেছিল বা ওই তারিখে কোন লেনদেনটা ঘটেছিল। অনেক সময় আমাদের ভবিষ্যতে কোনো দিন, ধরো 1 মাস 2 মাস পরে আমাদের মাঝে মাঝে কোনো একটা দরকার পড়ে, কোনো একটা লেনদেনের দরকার পড়ে। এটা সাধারণত ব্যবসায়িক ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন পড়তে পারে। ধরো তুমি একটা কিছু ধারে ক্রয় করেছো, এখন 1 মাস পরে তোমার সেই ধারে ক্রয়ের বিষয়টা পরিশোধ করতে হবে। তো তখন তোমার কিন্তু অবশ্যই জানতে হবে তুমি ধারে কতটুকু ক্রয় করেছিলে। এই যে ভবিষ্যতে গিয়ে একটা তারিখের লেনদেন জানার প্রয়োজনীয়তা, এটাই কিন্তু আমরা জাবেদা থেকে প্রয়োজনীয়তাটাকে পূরণ করতে পারি। সেজন্যই বলা হচ্ছে যে ভবিষ্যতে আমরা কোনো একটা লেনদেন সম্পর্কে ধারণা পেয়ে থাকি এই জাবেদা থেকে। ঠিক আছে, তাহলে এই জাবেদা যেহেতু ভবিষ্যতে কোনো একটা আমাদের প্রয়োজনীয়তা পূরণ করে বা ভবিষ্যতে যে কোনো একটা তারিখের লেনদেন জানার যে প্রয়োজনীয়তা সেটাকে পূরণ করে থাকে, সেই জন্যই জাবেদা ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে থাকে। এই কথাটাই কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে বলা হয়েছে যে লেনদেন সমূহ তারিখের ক্রমানুসারে থাকায় সহজেই সেটা ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো প্রয়োজনে, এখন তোমার সেটা জানার প্রয়োজনেও হতে পারে অথবা তুমি কোনো হিসাব চেক করার ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যবহার করতে পারো। সেজন্যই এই লেনদেনটা ভবিষ্যতের একটা সূত্র বা ভবিষ্যতের তোমার কোনো প্রয়োজনীয়তা হিসেবে কাজ করতে পারে। তাহলে এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।